ওয়েলকাম ব্যাক। কেমন আছেন সবাই? আমি জানি আপনারা আজকের গল্প শোনার জন্য অনেক আশা নিয়ে বসে আছেন। তো চলুন আজকের ঘটনা শুরু করা যাক। আজ মোটামুটি একটা বড়সড় ঘটনা নিয়ে হাজির হলাম। দেখা যাক শ্রোতারা এই ঘটনা পছন্দ করেন কিনা। ঘটনাগুলো ঘটেছে আমারই খুব কাছের আপনজন ছোট ভাইয়ের সাথে, যে কিনা সম্পর্কে আমার কাজিন হয়। তার বর্তমান বয়স প্রায় 40 বছর। এখানে বক্তার বয়স উল্লেখ করার কিছু কারণ আছে। ঘটনার পাপড়ি মেললে বয়সের ভুল ফুটবে, আর তখন শ্রোতাদের বিষয়টি অনুধাবন করতে সহজ হবে। নাম প্রকাশে অনিচ্ছুক ভাইটি তার জীবনের কিছু সত্য ঘটনা আমার সঙ্গে শেয়ার করেছে। আমি সে ঘটনাগুলোকে একত্রিত করে একটি মালা গেঁথে পরিবেশন করার চেষ্টা করেছি মাত্র। এখন আমি ছদ্মনামে আজকের ঘটনার নায়ককে পরিচয় করিয়ে দিচ্ছি। তার নাম রতন। রতন বলছে, আমরা তখন কুষ্টিয়ায় বদলি হয়ে এসেছি, বিশেষ করে আমার এবং আপার জন্য। আমাদের কুষ্টিয়া জেলা শহরে আসা। আপা ক্লাস 6-এ উঠবে আর আমি ক্লাস 4-এ উঠব। আমরা এতদিন থাকতাম কুষ্টিয়া উপজেলার শহর খোকসাতে। আমাদের পরিবার চলে এলেও আব্বা তখনও খোকসাতেই চাকরি করে। আব্বা বৃহস্পতিবার ট্রেনে চেপে কুষ্টিয়ায় আমাদের কাছে আসে, শুক্র শনি থেকে রবিবার ভোরের ট্রেন ধরে চলে যায় খোকসায়। এরই মধ্যে আমাকে কুষ্টিয়া জেলা স্কুলে ও আপাকে কলকাকলি স্কুলে ভর্তি করানো হয়েছে। কুষ্টিয়াতেই দুটো স্কুল পাশাপাশি। আমাদের ভাড়ার বাসাটাও ঠিক দুটো স্কুলের মাঝামাঝি, মেন রাস্তার অপোজিট পাশে। মানে সাবধানে রাস্তা পেরিয়ে আমরা দুই ভাই বোন স্কুলে যেতে পারি। ইতিমধ্যে আব্বাও উপর মহলে চেষ্টা তদবির করতে থাকে যেন কুষ্টিয়ায় পোস্টিং নিয়ে আসতে পারে। তখন আমাদের বাসার জন্য কোনো কাজের লোক পাওয়া যায়নি। আম্মা অনেক কষ্ট করে নিজেই সামলে নিচ্ছেন। আমরা যখন ছোট ছিলাম তখন মফস্বল এলাকায় এখনকার মতো ছোটা বুয়া পাওয়া যেত না। আমাদের বাসায় সবসময়ের জন্যই একজন বাঁধা বুয়া থাকত। ছোটা বুয়া মানে পার্ট টাইম গৃহপরিচারিকা, কাজ অনুযায়ী কাজ করে নির্দিষ্ট সময় চলে যায়। আর বাঁধা বুয়া মানে যে আমাদের বাসায় আমাদের সাথেই থাকতো, খেত, ঘুমতো আর মাস ভরে চাকরি করে বেতন পেত। আম্মার অসুবিধা হচ্ছে দেখে একদিন আব্বা খোকসা থেকে একজন বাঁধা বুয়া নিয়ে এলো। ওকে বুয়া না বলে ওর নাম ধরে ডাকতাম, কারণ ও ছিল আমার বয়সী। ওর নাম ছিল জয়গুণ। জয়গুণকে আব্বার অফিসের পিয়ন সালাম তার গ্রামের বাড়ি থেকে এনে দিয়েছে। আমাদের বাসায় আসার পর থেকেই জয়গুণ কেঁদে চলেছে। কিছুতেই তার কান্না থামানো যাচ্ছে না। সে দুপুরের একটু আগে এসেছে, এখন পড়ন্ত বিকেল, কিন্তু জয়গুণের কান্না বন্ধ হওয়ার নাম নেই। প্রথমে বাসায় ঢোকায় দরজার পাশে দাঁড়িয়েছিল, তারপর আম্মা দুপুরে খাওয়ার জন্য ডাকল। তাকে ডেকে ডেকে সাড়া না পাওয়ায় আম্মা একটা প্লেটে ভাত তরকারি বেড়ে তাকে ড্রয়িং রুমের মেঝেতে আসন পেতে খেতে দিল। জয়গুণের হাত ধরে টেনে আম্মা মেঝেতে বসিয়ে দিল। জয়গুণ তখনও কেঁদেই চলেছে। ওর পাশে খাবার ওভাবেই পড়ে আছে। ভাতে হাত পর্যন্ত লাগায়নি জয়গুণ, তবে অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে হাঁপিয়ে গিয়েছিল হয়তো, তাই বসে বসে কাঁদতে কাঁদতে একসময় শুয়েই পড়ল। এভাবে শুয়ে শুয়ে কাঁদছে দেখে আম্মা একটা সরপোষ মানে ঢাকনা এনে খাবারটা ঢেকে দিয়ে গেল, আর জলের গ্লাসের উপরে একটা গ্লাস কাভার লাগিয়ে দিল। জয়গুণ কাঁদছে, কেঁদেই চলেছে। তার কান্না যেন আষাঢ় শ্রাবণের ধারা, তার শেষ হওয়ার নামই নেই। এক পর্যায়ে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ল সে। জয়গুণ ঘুমোচ্ছে ড্রয়িং রুমের মেঝেতে। ওই বাসার বড় ঝুল বারান্দায় সন্ধ্যার সময় আমরা চা নাস্তা করি, আর বাইরের মেন রোডে চলাচল করা গাড়ি এবং রিক্সা দেখে সময় কাটাই। কিন্তু আজ জয়গুণ এমন স্থানে ঘুমিয়েছে যে আমাদের সন্ধ্যার রাস্তা দেখা ও নাস্তা করা পসিবল হচ্ছে না, কারণ আমরা যদি বারান্দায় যেতে চাই তাহলে জয়গুণকে ডিঙিয়ে যেতে হবে। আম্মা বলে মানুষ ডিঙালে মৃত্যুর পরে নাকি তালগাছ ডিঙাতে হয়। সেই ভয়ে আর জয়গুণকে ডিঙিয়ে বারান্দায় আমাদের কারোরই যাওয়া হলো না। আমরা ডাইনিং টেবিলেই বসে সন্ধ্যার নাস্তা করব বলে ঠিক করেছি। এর মধ্যে আমার আপা জয়গুণকে ঘুম থেকে ডাকতে শুরু করেছে। সেটা শুনে আমিও আপার কাছে গেলাম। ওদিকে আম্মা টেবিলে নাস্তা সাজাতে ব্যস্ত। আব্বাও ডাইনিং রুমে একটা চেয়ার টেনে বসে আছে। আপা ডাকছে, এই এই জয়গুণ, কিরে উঠ, সন্ধ্যা হয়ে গেল, সন্ধ্যায় ঘুমায় না। জয়গুণ, এই জয়গুণ। জয়গুণের কোনো সাড়া নেই, সে ঘুমিয়েই অস্থির। আপা আবার জয়গুণের গায়ে হাত দিচ্ছে না, শুধু মুখে মুখেই ডেকে চলেছে। এবার আপা আমার দিকে তাকিয়ে বলল, দেখ তো রতন, এ কি মরার ঘুম ঘুমিয়েছে, এত ডাকছি উঠছে না, কি করি বলতো? আমি সেই ছোটবেলা থেকেই দুষ্টু ছিলাম। আমি কি করলাম, দৌড়ে গিয়ে স্কুল ব্যাগ থেকে কাঠের স্কেলটা এনে আপার হাতে দিয়ে বললাম, আপা এটা দিয়ে খোঁচা দিয়ে দেখো তো কি করে। আপা বলল, খোঁচা দেওয়াটা কি ঠিক হবে? ব্যথা পেতে পারে, আব্বা শুনলে বকা লাগাবে।
আমি বললাম, তাহলে হাত দিয়ে ডেকে তোলো। আপা বলল, আরে না, ওর জামা একদম ময়লা, আমি হাত দিতে পারবো না, তাহলে তুই সরে যা, আমি তুলছি। এই কথা বলে ওর মাথার কাছে যে স্টিলের থালা এবং জল ভর্তি স্টিলের গ্লাস রাখা ছিল, সেখান থেকে গ্লাসটা হাতে নিয়ে জয়গুনের মুখের মধ্যে পুরো 1 গ্লাস জল ঢেলে দিলাম। আর সাথে সাথেই জয়গুন ঘুম থেকে উঠেই আগে থালাটা আমার দিকে ছুঁড়ে মারল। আমি তো ব্যথায় চিৎকার করে উঠলাম, আর আপা মেঝেতে 2 পায়ে ভর করে বসা ছিল। কিন্তু এই অক্ষসিক ঘটনায় সে পিছন দিকে চিৎপটাং হয়ে পড়ে গেল। আমি আমার হাতের গ্লাস জয়গুনের দিকে ছুঁড়ে মেরে চিৎকার করতে লাগলাম, আম্মা আম্মা দেখো, জয়গুন প্লেট সহ সব হাত আমার গায়ে ছুঁড়ে মেরেছে, আম্মা ও আম্মা। আমি আর আপা ভয় পাচ্ছি, ভীষণ ভয় পাচ্ছি, কারণ জয়গুন কেমন করে যেন করছে, আর ওর মাথাটাকে ঘাড় সোজা রেখে পিছন থেকে সামনে আনছে, আবার সামনে থেকে পিছনে নিচ্ছে। মুহূর্তের ভিতরে জয়গুনের চোখ টমেটো কেচাপের মতো লাল রঙের হয়ে গিয়েছে। এসব ঘটনা এত দ্রুত ঘটেছে যে প্লেট গ্লাস পড়ার শব্দ শুনেই আব্বা আম্মা সবাই ছুটে এসেছে। আমার চিৎকারও এরই মাঝে শেষ হয়েছে। আমি সেই 10 বছরের জীবনে ওই দিনই প্রথম মনে হয় আমার বয়সী কোনো মানুষকে দেখে এতটা ভয় পেয়েছিলাম। আব্বা আম্মা এসে দেখে পুরো ড্রয়িং রুম জুড়ে ভাত তরকারি ছড়াতো ছিটানো। জয়গুনের জ্বলন্ত চোখের দৃষ্টি শুধু আমার দিকেই তাক করে আছে। ওই চোখ দিয়েই যেন জয়গুন আমাকে গিলে খাবে, সাথে মুখ দিয়ে কেমন যেন বাঘের গুঙ্গানির মতন শব্দ করে যাচ্ছে। আব্বা আম্মা যে ওর কাছে এসেছে সেই দিকে ওর কোনো ভ্রুক্ষেপই নেই। ওর মাথা একবার ডানে একবার বামে করছে, কিন্তু ও তাকিয়ে আছে আমার দিকেই। আমি ওর বিভৎস আগুন রাঙা চোখের দিকে তাকিয়ে থাকতে পারলাম না। আব্বার পিছনে লুকলাম। দৃষ্টি এড়িয়ে যাওয়ার জন্য লুকিয়েছি ঠিকই, কিন্তু জয়গুনের কাণ্ড দেখতে আব্বার পিছন থেকে ঘায়ে কাত করে যেই নাকি দেখতে গেছি, অমনি জয়গুন হুঙ্কার দিয়ে বলে ওঠে, তুই আমার ঘুম ভেঙেছিস, আমি তোকে ছাড়ব না। আজ হলেও খাবো, কাল হলেও খাবো, 5-5 করে খাবো, তুই শুধু দেখে যা। জয়গুনের মুখে এমন কথা শুনে আম্মা আপাকে আর আমাকে বলল, রবি, রতন, তোমরা তোমাদের রুমে যাও, আমি না ডাকলে আসবে না। আমাদের যেতে ইচ্ছে করছে না, আমাদের জয়গুন সম্পর্কে জানার আগ্রহ খুব বেশি। আমরা আশ্চর্য হচ্ছি যে জয়গুন ড্রয়িং রুমের ভিতর এভাবে ভাত তরকারি ফেলেছে, অথচ আম্মা জয়গুনকে কিছুই বলছে না। আমরা যদি এমনটা করতাম তাহলে পিঠের ছাল চামড়া এতক্ষণে গায়েব হয়ে যেত। আমাদের নিজেদের রুমে যেতে গড়িমসি করতে দেখে আম্মা চোখের ইশারা দিল আব্বাকে। আব্বা আমাদের 2 ভাই বোনের হাত ধরে ড্রয়িং রুম থেকে বের করে দিল। আমি, আব্বা এবং আপা আমরা কিন্তু নিজেদের ঘরে যাইনি। আমি, আপা এবং আব্বা 3 জনে মিলে ড্রয়িং রুমের বাইরের দেয়ালে পিঠ ঠেকিয়ে দাঁড়িয়ে রইলাম, আর কান খাড়া করে শুনতে চেষ্টা করছি আম্মা জয়গুনকে কি বলছে। আম্মা বলল, এই তুই কে? আমার কথার উত্তর দে, কে তুই? তখন জয়গুন কর্কশ পুরুষালী কণ্ঠে উত্তর দিল, মোবারক, আমি মোবারক। জয়গুনকে চিনিস কেমন বরে? 3 বছর ধরে চিনি। এখানে কেমন করে এসেছিস? প্রথমে পাশের করই গাছে এসেছি, তারপর তোদের আয়নার ফুলে ছিলাম। আমরা এই কথা শুনে পুরোই অবাক হয়ে গেলাম। তখনকার সময় আমাদের একটা স্টিলের আলমারি ছিল, সেই আলমারির গায়ে আয়না লাগানো ছিল। আয়নার গায়ে ভিতর থেকে গ্লাস ঘেটে ফুল বানানো ছিল, যা উপর থেকে মসৃণ হলেও ভিতরে সুন্দর ফুলের কারুকার্যে সজ্জিত। সেখানে কি করে কোনো জিন এসে বসতে পারে? অবাক না হয়ে উপায় আছে? আমরাও দেয়ালের ওপাশ থেকে 3 জনে মিলে অবাক হয়ে শুনছি এই কথা। আম্মা আবার জিজ্ঞাসা করতে শুরু করল, এখানে কেন এসেছিস? জয়গুনকে দেখতে। ওর কোনো ক্ষতি করবি না তো? 3 বছর ধরে আছি, কখনো ক্ষতি করি নাই, এখন কেন করব? তাহলে চলে যা। কেন যাব? আমার বাচ্চারা ভয় পাচ্ছে। আমি কথা দিচ্ছি জয়গুনকে ভালো রাখব, তুই যা, চলে যা। এরই মধ্যে জয়গুন বসা থেকে হঠাৎ শুয়ে পড়ল। সে কি ঘুমিয়ে গেল নাকি অজ্ঞান হলো, এটা আমরা আর বুঝতে পারলাম না। শুধু আম্মা আর ওই পুরুষালী কণ্ঠের কথোপকথন বন্ধ হয়ে গিয়েছে শুনতে পারলাম। আমরা 3 জনেই গুটি গুটি পায়ে দেয়ালের পিছন থেকে বেরিয়ে এলাম। আম্মা তার তর্জনী নিজের ঠোঁটের সামনে ধরে আমাদের ইশারায় চুপ থাকতে বলল। তারপর আম্মা সেখান থেকে উঠে আস্তে করে আমাদের কাছে চলে এলো। আম্মার রুমে আমার হাত ধরে টেনে নিয়ে গেল। পিছনে পিছনে আপা আর আব্বাও এসে হাজির হলো। আম্মা আব্বার দিকে তাকিয়ে বলল, আমাকে সাহায্য করার জন্য ভালো একজনকেই এনেছো বাসায়। আগামীকাল সকালেই বাসার সব আয়নার পর্দার ব্যবস্থা করবে। রতন, রুবির ঘরের জানালার পাশের করই গাছটা যেন না দেখা যায়, তাই সব জানালা বন্ধ রাখতে হবে, মনে থাকবে তো? আম্মা আমাদের দিকে ইঙ্গিত করলে আমরা 2 ভাইবোন মাথা নাড়লাম। ইতিমধ্যে জয়গুন ঘুম থেকে উঠে পড়েছে। সে আম্মার রুমের সামনে এসে খুবই সাধারণ ভঙ্গিতে এবং স্বাভাবিক স্বরে জানতে চাইল, খালাম্মা, আপনাদের ঝাঁট আর ঘর মোছার ন্যাকড়াটা কই? জয়গুনের আশা আমরা টের পাইনি,
তাই হঠাৎ করেই ওর কণ্ঠ শুনে আমরা চারজনেই চমকে উঠলাম। আমরা কষ্ট করে তার কণ্ঠ স্বাভাবিকে রেখে বলল, চল তোকে দেখিয়ে দিচ্ছি। আম্মাকে পরে আপা জিজ্ঞাসা করল, আম্মা তোমার ভয় লাগলো না? জিনের সাথে এমনভাবে কথা বললে কেমন করে? আম্মা বলেছিল, শোন, যতই ভয় লাগুক, জিন ভূত পেতনি যাই সামনে আসুক অথবা পাশে আসুক, কখনোই তাকে বুঝতে দেওয়া যাবে না যে তুই ভয় পেয়েছিস। আমি জিজ্ঞাসা করলাম, তাহলে কি করব? আম্মা বলল, অভিনয় করবি, ভাব এমন দেখাবি যেন তুই কোনো কিছুই পাত্তা দিস না, বুঝলি? এরপর প্রায় বছরখানেক আমি কুষ্টিয়াতে ছিলাম। জেলা স্কুলে রেজাল্ট বেশি ভালো করছিলাম না, তাই আব্বা আমাকে গ্রামে পাঠিয়ে দিল। গ্রামে আব্বার শিক্ষক আছেন, তিনি অনেক খারাপ ছাত্রকে ভালো করেছেন। আব্বা আম্মার আশা একটাই, আমি যেন ক্লাস 5-এ এবং 8-এ বৃত্তি পাই। আমি যখন গ্রামে চলে যাই তখন জয়গুণ বাসায় কাজ করত, কিন্তু তার সঙ্গে আমার সম্পর্ক খুব একটা ভালো ছিল না। একটুতেই কেমন যেন চোখ পাকিয়ে তাকাতো আমার দিকে, মনে হতো এই বাসার মধ্যে আমি যেন শত্রু। আমি যখন গ্রামের বাড়িতে, তখন একদিন শুনতে পেলাম জয়গুণ হঠাৎ এক সন্ধ্যায় আমাদের কুষ্টিয়ার বাসা থেকে পালিয়েছে। রাতভর তাকে খুঁজে পাওয়া যায়নি। নির্ভুম রাত কাটিয়ে আব্বা দুশ্চিন্তা এবং হতাশা নিয়ে ভোরবেলা অফিস যাওয়ার উদ্দেশ্যে ট্রেন স্টেশনে গিয়ে দেখে ট্রেনের মধ্যে জড়সড় হয়ে জয়গুণ বসে আছে। আব্বা যেন হাঁপ ছেড়ে বাঁচে। জয়গুণকে আব্বা বলে, ওরে তুই এখানে সারা রাত শীতের মধ্যে কষ্ট করেছিস, চল ট্রেনে যখন উঠেই পড়েছিস তখন তোকে সালামের কাছে পৌঁছে দিই। এরপরে আব্বা এবং জয়গুণ ট্রেন থেকে নেমে রিকশায় চেপে অফিসে পৌঁছায়। জয়গুণকে সালাম কাকার কাছে দিয়ে আব্বা শান্তির নিঃশ্বাস নেয়। জয়গুণের সঙ্গে আমাদের আর কোনোদিনই কারোর দেখা হয়নি। তবে আমি মাঝে মাঝে বাসায় গেলে গল্পের ছলে আপা বলতো, জানিস রতন, জয়গুণ হঠাৎ একা একাই হাসত, আবার কোনো কারণ ছাড়াই একা একা কাঁদত। মাঝে মাঝে অনেক ভাত খেত। আস্ত মাছ রান্না করলে দুপুরে খাওয়ার পর রাত্রে খাওয়ার জন্য আর মাছ বাটিতে থাকতো না। তারপর ছাদে গেলে না ডাকা পর্যন্ত ফিরত না। আমি বলতাম, কেন? ছাদে কি করত? আপা বলতো, ছাদে উঠে ও গরই গাছটার দিকে তাকিয়ে থাকত। যেদিন পালাবে সেদিন দুপুরেও তোর কথা জিজ্ঞাসা করেছে। আমি বললাম যে আমার কথা আবার কেন জিজ্ঞাসা করেছে? আপা বলে, কি যেন কি আবল তাবল কথা বলে, ভাইকে 5-5 করে দেখে নেব। আমি বললাম, সেটা আবার কি? আপা বলল, আরে বাদ দে, পাগলে কিনা বলে ছাগলে কিনা খায়। তারপর কেটে গেল অনেকটা সময়। আমি আমার পৈতৃক বাড়িতে দাদা দাদি এবং ছোট কাকার সাথে থাকি। আমি ইতিমধ্যে 5-এ বৃত্তি পরীক্ষা দিয়েছি, ট্যালেন্ট পুলে বৃত্তিও পেয়েছি। আস্তে আস্তে 6, 7, 8 চলে এলো, এটাও বৃত্তি পেলাম। এখন আমার কুষ্টিয়া শহরে বাবা মায়ের বাসায় পাকাপাকিভাবে ফেরার কথা। সবে ক্লাস 9-এ উঠব। কুষ্টিয়া জেলা স্কুল থেকে এসএসসি পরীক্ষা দেব। গ্রামের বাড়ি থেকেই চলে আসব, তাই একটা দোস্তের বাড়িতে আমাকে, শাহিনকে এবং স্যারকে রাত্রের খাওয়ার দাওয়াত দেওয়া হয়। শাহিন হচ্ছে আমার দাদার বাড়িতেই জায়গির থাকতো, আমার সাথেই পড়তো। জায়গির মানে হলো যারা দূর থেকে পড়ালেখা করতে এসে কোনো বাড়িতে আশ্রয় নেয়, বিনিময়ে সেই বাড়ির বাচ্চা কাচ্চাদের পড়ায়। শাহিন আমার কাকা এবং ফুপু মানে পিসিদের বাচ্চাদের পড়াতো। শাহিন আমার সাথেই আমার রুমে থাকতো। আমরা দুজনেই আব্বার মাস্টারের কাছে একই স্কুলে পড়তাম, একই সাথে বৃত্তিও পেয়েছি। স্বভাবে শাহিন বেশ শান্তশিষ্ট, ঠিক আমার অপোজিট আর কি। আমরা যেদিন রাতে দাওয়াত পেয়েছি সেদিন পূর্ণিমার রাত। এখানে বলা বাহুল্য, আমাদের গ্রাম চর এলাকায়, ফলে সেটা বৈদ্যুতিক সংযোগ থেকে বিচ্ছিন্ন এলাকা। সন্ধ্যার পরেই গ্রামে নেমে আসে শুনশান নীরবতা। আর সেটা যদি অমাবস্যার রাত হয় তবে তো পুরো গ্রাম ঝিম ধরে থাকে, শুধু শেয়াল এবং ঝিঞ্জি পোকার ডাক শোনা যায়। তবে পূর্ণিমার রাতের ব্যতিক্রম দেখা যায়। চাঁদের আলো ধবধবে সাদা কচকচে মুড়ি ভাজা বালুর ওপর পড়ে প্রতিফলিত হয়, আর প্রতিটা বাড়ি থেকে প্যারিগেন এবং কুপিবাতির টিমটিমে আলো যেন তারার মালা বানিয়ে রেখেছে। সেদিন পূর্ণিমার রাতে আমরা যখন আমাদের গ্রাম পার হয়ে অন্য গ্রামে যাচ্ছিলাম, তখন আমার কাছে এমনটাই মনে হচ্ছিল। অপূর্ব এক অনুভূতি নিয়ে আমরা 3 জন দাওয়াত খেতে গিয়েছিলাম। খাওয়া দাওয়া শেষ করে পান চিবোতে চিবোতে আমরা বাড়ির পথে রওনা হব, এমন সময় সে বাড়ির দাদিমা বলে উঠলেন, এত রাত করে বাড়িতে গিয়ে কাজ নেই, এখানেই ঘুমিয়ে পড়ো। ঘড়ির দিকে তাকিয়ে দেখি সবে 12:15 বাজে। দাদিমাকে বললাম, ও দাদিমা, রাত বেশি হয়, তুমি ঘুমিয়ে পড়ো, আমাদের তো রাত জেগে পড়ালেখা করার অভ্যেস আছে, আজকের এটা কোনো রাতই না। দাদিমা আবারও বললেন, ঘরের মধ্যে বসে পড়ালেখা আর রাত করে এক গ্রাম থেকে আরেক গ্রামে যাওয়া এক কথা নয় বাবু, বলছি থেকে যাও, পরে অসুবিধা হলে গ্রামের মানুষ আমাদের দোষ দেবে। স্যার বললেন, কেউ কাউকে দোষ দেবে না আপা, আমরা 3 জন গল্প করতে করতে ঠিক চলে যাব। এবার দাদিমা ও নিম রাজি হলেন, বললেন, তাহলে বাবা হারিকেনটা নিয়ে যাও, সাথে আগুন থাকলে ছুত অছুতের ভয় কম থাকে। দাদিমায়ের এই অনুরোধ আর ফেলতে না পারলেন না স্যার, তাই ওই বাড়ি থেকে একটা মিঠি মিঠি জ্বলতে থাকা হারিকেন হাতে নিয়ে আমরা রাস্তায় বেরোলাম। আমরা হাঁটছি,
গল্প করে করে হাঁটছি, আমার হাতে হ্যারিকেন। আমি বেশ দুলে দুলে হেঁটে হেঁটে আসছি। সাথে হ্যারিকেন থাকার ফলে চাঁদনি রাতের সৌন্দর্য যেন ম্লান মনে হচ্ছে। অথচ সন্ধ্যার পর যখন আমরা এই গ্রামের দিকে আসছিলাম তখন কতই না সুন্দর লাগছিল। সেই সময়টাকে মিস করছি। হঠাৎই দমকা একটা হাওয়ায় হ্যারিকেনটা দপ করে নিভে গেল। স্যার ও শাহিন এটা দেখে বেশ হতাশ হলো। আমার কিন্তু তেমন কিছু মনেই হলো না, কারণ ইচ্ছে করলেই আমরা এক্ষুনি হ্যারিকেনের সোল থেকে আগুন জ্বালাতে পারি। আগুনের ব্যবস্থা আমাদের তিনজনের পকেটেই আছে। কিন্তু চক্ষু লজ্জার খাতিরে কেউ লাইটার বা দেশলাই বের করছে না। আসলে বাবা মা ছাড়া বড় হলে যা হয় আর কি। ততদিনে একটু আধটু বদভ্যেস হয়েই গিয়েছিল। কিন্তু মনে মনে ভাবলাম, যাক ভালোই হয়েছে, এখন চাঁদনি রাত উপভোগ করতে করতে যাওয়া যাবে। আমরা মেঠো রাস্তা ছেড়ে ক্ষেতের আল ধরে হেঁটে চলেছি। নেভানো হ্যারিকেনটা তখন শাহিনের হাতে দিয়ে দিয়েছি। ক্ষেতের আলে একজন মানুষের হাঁটার জায়গা থাকে, তার সামনে পেছনে করে হাঁটতে হয়। সামনে আমি, আমার পেছনে শাহিন, আর শাহিনের পেছনে স্যার। আমরা আজকের খাওয়া দাওয়া ভালোই করেছি। আগামীকাল আমি কয়টার বাসে কুষ্টিয়া ফিরব এমন সব কথা বলতে বলতে এগিয়ে যাচ্ছি। আমাদের চলার বাম পাশে গোরস্থান। শাহিন হঠাৎ করেই বলল, দেখ তো রতন, ওই কবরের পাশে ওটা কি? স্যার, আপনি কি দেখছেন? আমরা দুজনেই একসাথে বললাম, কে ওটা? স্যার বলল, খরগোশটার সবে হয়তো। শাহিন বলল, খরগোশ কি এত বড় হবে? আমি বললাম, স্যার শেয়াল নয় তো? স্যার বলল, আরে না না, শেয়াল এমন গোল হয় নাকি? শাহিন বলল, কিন্তু খরগোশটা একবার আমাদের দেখছে আবার লুকিয়ে যাচ্ছে কেন? আমি বললাম, চল তো গিয়ে দেখি ওটা শেয়াল নাকি খরগোশ। শাহিন চল বলার সাথে সাথেই আমরা ক্ষেতের আল ছেড়ে সরিষা ক্ষেতের মধ্যে নেমে পড়লাম। লক্ষ্য করলাম শাহিন হ্যারিকেনটা আলের উপর রেখেই দৌড় শুরু করেছে। আমরা একবারও স্যারের অনুমতি নেওয়ার কথা মনেই করলাম না। অথচ অন্য দিন হলে স্যারকে না বলে আমরা কখনোই তার সামনে থেকে যেতাম না। আমাদের ভিতরে কেমন যেন একটা জেদ চেপে গেছে। ওইটা আসলে কি, এই রহস্য ভেদ না করা পর্যন্ত আমরা স্বস্তি পাচ্ছি না। আমরা এগিয়ে যাচ্ছি ওই প্রাণীটার দিকে। সে প্রাণীটা একটা গোরস্থানের ভিতরের একটা কবরের পাশে লুকিয়ে যায়, আবার মুখটা বের করে আমাদের দিকে তাকায়। আমরা তার অস্তিত্ব টের পাচ্ছি তার নড়াচড়া, তার একটা ফিগার আছে বুঝতে পারছি, কিন্তু কিছুতেই তার চোখ, নাক, মুখ কিছুই দেখতে পাচ্ছি না। বুঝতে পারছি না ওইটা আসলে কি। সরিষা ফুলের ঘ্রাণ ভেদ করে একটা আষ্টেটে গন্ধ নাকে এসে ঠেকছে, কিন্তু কোনো পরিচিত গন্ধ নয়, উদ্ভট উটকো বিদঘুটে একটা গন্ধ। এতক্ষণে আমাদের দৌড়ে গোরস্থানের বাঁশের বেড়া ছুঁয়ে ফেলার কথা, কিন্তু দৌড়ে যেন জায়গাটুকু শেষ করতে পারছি না। শাহিন তো ঊর্ধ্বশ্বাসে দৌড়চ্ছে। ও গ্রামের ছেলে, ক্ষেত খামারে চলাচল করে, ওর অভ্যেস আছে। ক্ষেতের মাঝের শক্ত মাটির ডেলা পাকানো ঢেলাগুলো আমার পায়ে ব্যথা দিচ্ছে। আমি মনে হয় হাঁপে উঠেছি। বড়ই অদ্ভুত কথা, গোরস্থানের নাগাল আমরা পাচ্ছি না কেন? সমস্যাটা কোথায়? এদিকে তো আগেও এসেছি, পরিচিত জায়গা, হেঁটে হেঁটে এতক্ষণে পৌঁছে যাওয়ার কথা। কিন্তু আমরা কি ভীষণভাবে চেষ্টা করে যাচ্ছি। শ্বাস ফুলে উঠছে আমার, তবু জেদ ছাড়ছি না। দূর থেকে স্যারের চিৎকার কানে আসছে। আমি ঘোর লাগা চোখে সামনে তাকিয়ে আছি। আলের উপর থেকে যত দূরে গোরস্থান দেখেছিলাম এখনও ঠিক ততটাই দূরে দেখা যাচ্ছে, আর প্রাণীটি এখনও আমাদের সাথে যেন লুকোচুরি করেই যাচ্ছে। এগুলো কি হচ্ছে আমাদের সাথে? আরেকটু এগিয়ে গেলেই পদ্মা নদী, তার অনেক আগেই গোরস্থানের অবস্থান। কিন্তু গোরস্থানের নাগাল পেতেই এত দূর মনে হচ্ছে কেন? স্যার ডেকেই চলেছেন। কতক্ষণ ধরে স্যার ডাকছেন জানি না, তবে আমি যখন কানে শুনলাম তিনি বলছেন, আল্লাহর কসম থেমে যা, শয়তানের পেছনে যাস না, থাম, থেমে যা। আমি হঠাৎ করেই দাঁড়িয়ে পড়লাম। সামনে তখনও শাহিন দৌড়ে চলেছে। আমি পেছনে তাকালাম, স্যার হারিকেন জ্বালিয়ে আমাদের দিকে এগিয়ে আসছে। আমাকে থেমে যেতে দেখে তিনি এগিয়ে আসতে আসতে বললেন, শাহিনকে আল্লাহর ওয়াস্তে থামা। ততক্ষণে আমিও যেন সম্বিত ফিরে পেলাম। আমি অনুধাবন করলাম, ওইটা তো শয়তানের খেলা চলছে, শাহিনকে থামাতে হবে। আমি জোরে জোরে আল্লাহর নাম নিতে থাকলাম, সূরা কালাম পড়তে থাকলাম। সেই সময় সামনে গোরস্থানের দিকে তাকালাম। কোথায়? কোনো কালো খরগোশ বা শেয়াল কিছুই নেই, কিন্তু শাহিন তখনও দৌড়ে যাচ্ছে। আমি গোরস্থান পাশ কেটে চলে যাচ্ছি। এখন আমার উদ্দেশ্য শাহিনকে থামানো। শাহিনকে ডাকলাম, শাহিন থেমে যা, আল্লাহর কসম থেমে যা, সামনে নদী, শাহিন থেমে যা। শাহিন যেন কানে তালা দিয়ে দিয়েছে, এত ডাকছি শুনতেই পারছে না। আমার হঠাৎ একটা কথাই মাথায় এলো। শুনেছিলাম কোনো জাদু টোনার কালা জাদু, জিনের আসর হলে দোয়ায়ে ইউনুস, সূরা নাস, ফালাক পরে ফু দিলে উপকার পাওয়া যায়। আমি একটু থেমে সামনে থেকে একটা মাটির ঢেলা হাতে তুলে নিলাম। তারপর জোরে জোরে দোয়ায়ে ইউনুস, সূরা নাস ও ফালাক পরে মাটির ঢেলা ফু দিলাম। কিন্তু দৌড় থামায়নি। দৌড়তে দৌড়তেই ঢেলাটি ছুঁড়ে মারলাম শাহিনকে লক্ষ্য করে। আমার ঢেলাটি সঠিক নিশানায় গিয়ে লাগলো। এত রাতে একদম সঠিক নিশানা লাগানো চারটিখানি কথা নয়। আমি নিজেই দারুণভাবে নিজেকে শাবাশি দিলাম।
দূরে ধপ করে ভারী কিছু পড়ার শব্দ পেলাম। আরও একটু পরে শুনতে পেলাম জলে ঝুপ করে ঝাঁপ দেওয়ার শব্দ। শাহিন নদীর পাশের বেজা বালুতে পড়ে আছে। আমি কাছে গিয়ে শাহিনের পাশে বসলাম। আর কয়েক পাই গলেই নদীর মধ্যে চলে যেত শাহিন। আমার পকেট থেকে লাইটার বের করলাম। নদীর হাওয়াতে লাইটার জ্বালানো কঠিন, তবুও হাতের আড়াল করে কোনো মতে লাইটার জ্বালিয়ে শাহিনের মুখের সামনে ধরলাম। আমি হাঁপাচ্ছি, শাহিনের চোখ বন্ধ। শাহিনের মাথায় ঘাড়ে ধাক্কা দিয়ে ওঠানোর চেষ্টা করছি, কিন্তু শাহিন কিছুতেই উঠছে না। আমি দোয়া কালাম সব পড়ে যাচ্ছি। জল তেষ্টায় বুকের ছাতি ফেটে যাচ্ছে, তবুও দোয়া পড়ে যাচ্ছি। একবার মনে হলো একটু সামনে গিয়ে নদী থেকে জল পান করে আসি। পরক্ষণেই মনে হলো শাহিনকে একা ফেলে নদীতে যাওয়া ঠিক হবে না। আমি বারবার লাইটার জ্বালিয়ে স্থানটা আলোকিত রাখার চেষ্টা করতে থাকলাম। ওই বাড়ির দাদিমায়ের কথা মনে পড়ল। আগুন সাথে থাকলে ছুত অছুত কবজা করতে পারে না। বেশ কিছুক্ষণ পরে স্যার এলেন আমাদের কাছে। স্যারের হাতে হারিকেন তখনও জ্বলছে। সে যাত্রায় আমরা তিনজনেই অক্ষত অবস্থায় বাড়ি ফিরেছিলাম। ভোরে যখন আমাদের গত রাতের ঘটনার বিষয়বস্তু নিয়ে আলোচনা করতে বসলাম, তখন অনেক অজানা তথ্য বেরিয়ে এলো। আমি বললাম, তুই গোরস্থান পেরিয়ে গেলি কেন? কত বড় বিপদ হতে পারত তা জানিস? শাহিন বলল, আমি যে কখন গোরস্থান পার করে ফেলেছি বুঝতেই পারিনি। আমার মনে হচ্ছিল আরেকটু গেলেই ওই ছায়ার মতো কালো কাপড়ে মোড়ানো ভিতরে লুকিয়ে থাকা মানুষটাকে ধরতে পারব। আমি বললাম, মানে তুই শিওর ওটা খরগোশ না? শাহিন বলল, 100% শিওর, ওটা খরগোশ তো নয়, কোনো বেটে খাটো মানুষ। স্যার বললেন, মানুষই যদি হবে তাহলে সে হঠাৎ উধাও হলো কোথায়? শাহিন চিন্তিতভাবে বলল, আমি তো তাকে উধাও হতে দেখিনি স্যার। সে আমার সামনেই ছিল। হঠাৎ করে আমার মাথার নিচের দিকে, মানে ঘাড়ের কাছে কেউ যেন আঘাত করলো। তারপর চোখে সর্ষে ফুল দেখা শুরু করলাম। পরে চোখ খুলে দেখি আপনারা দুজন আমাকে বাড়িতে আসার কথা বলছেন। আমি বললাম, ওরে ওটা তো আমি ছিলাম, একটা মাটির ঢেলা নিয়ে তোর দিকে ছুঁড়ে মেরেছিলাম, তুই পড়ে গেলি, আর ওই ছায়াটিও পদ্মায় ঝাঁপ দিল। আমি অবশ্য ঝাঁপ দেওয়া দেখিনি, তবে শব্দ শুনেছি। ভাগ্যিস চাঁদি রাত ছিল, তাই তোকে সঠিক নিশানায় ঢেলা ছুটতে পেরেছি। স্যার বলল, আর সেজন্যই শাহিন এখনো অক্ষত আছে। একবার যদি নদীতে টেনে নিতে পারত তাহলে আর রক্ষে ছিল না। এভাবে কনভারসেশন চলতে থাকলো। আমি তখন বিএসসি পড়ছি। এমন কোনো দুঃসাহসিক কাজ নেই যা ইতিমধ্যে আমি করিনি। বন্ধুদের সাথে চ্যালেঞ্জ ধরে সাইকেল চালানো, সাঁতার কাটা, দৌড়ানো, তেলে ভাজা পিঠে খেয়ে শ্মশানে গিয়ে রাত কাটানো, শবে বরাতের রাতে গোরস্থানে গিয়ে বসে থাকা, এমনকি কোনো সুন্দরী মেয়ে পটানো, সবই ছিল হাতের খেল। কারণ মেয়েরা প্রথমেই দেখতো আমি কতটা স্মার্ট এবং সুদর্শন, কতগুলো দেশ ভ্রমণ করেছি। তারপর জানতো বাবা হাই অফিসিয়াল মানুষ, আর কি লাগে বল। সব কিছুতেই ওস্তাদ মানতো আমার বন্ধুরা আমাকে। খুব বেশি উঠতাম তখন, মাটিতে পা থাকতো না। আর সেটাই আমার জীবনের কাল হলো। আমি বাবা মাকে না জানিয়ে দুম করে একটা বিয়ে করে ফেললাম। তরুণ বয়স, চোখে রঙিন চশমা, হিতাহিত জ্ঞানের অভাব, সব কিছুই আমার কাছে ছিল এনজয়মেন্ট। প্রথম কিছুদিন বিয়ের ব্যাপারটা গোপন রেখেছিলাম। তারপর আস্তে আস্তে জানাজানি হয়ে গেল। অসম্ভব সুন্দরী আমার বউ, তাই তাকে একবার দেখেই সবাই মায়ায় পড়ে গেল। চেহারার গুণেই বাবা মায়ের তাদের পুত্রবধূকে মেনে নিতে খুব একটা কষ্ট হলো না। ছাত্র অবস্থায় যারা বিয়ে করেছে তারাই বোঝে সংসার করাটা কতটা টেনশনের। আমার তখন বয়স 20 হবে। ইনকাম তো নেই, কিছু দরকার পড়লে আম্মার কাছে হাত পাতাম, বউয়ের দামি কিছুর প্রয়োজন হলে আব্বার কাছে চাইতাম। একজন নারীর পক্ষে এটা মেনে নেওয়া অসম্মানজনক। আমার স্ত্রীও সেটা অনুভব করত। এই বিষয় নিয়ে আমাদের মধ্যে সবসময় টুকটাক ঝগড়া বিবাদ লেগেই থাকত। আস্তে আস্তে আমাদের ভেতরে দূরত্ব বাড়তে লাগলো। তবুও আমরা লোকে কি বলবে এটা ভেবে এক ছাদের নিচে থেকে যেতাম। কিন্তু একদিনের একটি অনাকাঙ্ক্ষিত ঘটনার পর আমার জীবনটা অন্যরকম হয়ে গেল। তো বন্ধুরা, আমরা আজকে শেষ করছি এই এপিসোডের প্রথম পর্ব, আর এই এপিসোডের দ্বিতীয় পর্ব কালকে নিয়ে আসব। দ্বিতীয় পর্বটি দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কেননা দ্বিতীয় পর্বটি আরও ভয়ানক হতে চলেছে। তো আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।